আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি এবং ইরানের জাতীয় সংসদের স্পিকার এবং দেশটির সামরিক মুখপাত্র গালিবাফ দুইজনই ইরানের বর্তমান যে কোনো ধরনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সমঝোতা বা আন্তর্জাতিক যে কোনো ধরনের সমীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দ্য টাইমস অফ ইসরায়েল এবং ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সহ দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ মাধ্যম তাদের বক্তব্যে নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যার ছক করেছিল ইসরায়েল। যে কোনো মুহূর্তে যে কোনো আলোচনায়, সেটা হোক একেবারে মধ্যপ্রাচ্যের ভেতর বা সেটা হতে পারে ইউরোপের ভেতর, সুযোগ খুঁজে এই দুইজন ব্যক্তিকে সরাসরি নিঃশেষ করে দেওয়ার তারা চেষ্টা করার প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, যাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা কোনো সমঝোতায় না পৌঁছায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই যাতে আপোষ না হয়, তার অংশ হিসাবেই এই পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানি স্পিকারকে হত্যার চিন্তা করেছিল ইসরায়েল। বিষয়টি নিয়ে তারা অনেকটাই অগ্রগতি করেছিল। যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল, আর এই কারণে যুক্তরাষ্ট্রের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র নিজে ইসরায়েলের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে ফাঁস করে দেয়। ইরানের সঙ্গে যোগাযোগ রয়েছে বা কূটনীতিক সম্পর্ক রয়েছে এই ধরনের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে যুক্তরাষ্ট্র নিজে অনুরোধ করেছে ইরানকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য। দেখুন, খোদ যুক্তরাষ্ট্র যখন এই ধরনের তথ্য প্রকাশ করে, বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে যে চূড়ান্ত ভাবে ইসরায়েল এই চুক্তি মানবে কিনা বা যুক্তরাষ্ট্রের পূর্বে পুনরায় ইরানে হামলা করে বসে কিনা। দেখুন, এই তথ্য এমন একটি গুরুত্বপূর্ণ সময় প্রকাশ করা হলো যখন ইরানের ভেতর ইরানের প্রয়াত যিনি সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ খামেনি, তার শেষ বিদায়ের অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠান চলাকালীন ইরানের বহু ঊর্ধ্বতন কর্মকর্তারা একত্রিত হবেন, একসঙ্গে তারা শ্রদ্ধা জানাবেন। এখন এই একসঙ্গে একত্রিত হওয়ার সুযোগটি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো দেশ নেয় কিনা। পূর্বে ঠিক যেইভাবে আয়াতুল্লাহ খামেনি বৈঠকে অংশগ্রহণ করার পর তার উপর হামলা করা হয়েছিল, ঠিক এখন এই ধরনের কোনো কিছু হয় কিনা সেই বিষয় নিয়েও শঙ্কা রয়েছে। দেখুন, হামলা হতে পারে এই আশঙ্কায় ইরানের প্রয়াত যে সুপ্রিম লিডার রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, তার যিনি বর্তমান সন্তান আয়াতুল্লাহ খামেনি রয়েছেন মোস্তফা আলী খামেনি, নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে তার নিজের পিতার যে শেষ বিদায়ের অনুষ্ঠান রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করেননি। তাই আমি একটি অবরোধ তৈরি করেছিলাম, যেমন তো কোনো অবরোধ ছিল না, এটি ছিল ইস্পাতের এক প্রাচীর। আমাদের একটি মহান নৌবাহিনী আছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নৌবাহিনী। এই লোকগুলো অবিশ্বাস্য, একটি জাহাজও ইরানের পার হতে দেয়নি। তাদের ৩০০% মূল্যস্ফীতি রয়েছে, তারা কোনো টাকা উপার্জন করছে না। তাই আমরা কিছু টাকা নেব এবং আমরা তাদের জন্য কিনবো, তাদের খাবারের প্রয়োজন, তাদের ভুট্টা, গম, সয়াবিন প্রয়োজন, এবং আমরা একচেটিয়া ভাবে আমাদের আমেরিকান কৃষকদের দিয়ে তা সরবরাহ করব। ধরে নিচ্ছে আমরা সেই অবস্থানে পৌঁছবো যেখানে আমাদের পৌঁছানো উচিত। আমার মনে হয় আমরা সেখানে পৌঁছতে পারবো। তাদের শক্তি চলে গেছে, তাদের বাহাদুরি চলে গেছে। যদি তারা বাইরে থেকে বেশ ভালো একটা ভান করে বা মুখোশ বজায় রাখছে, তাদের কেবল একটি জিনিসে আছে, তা হলো ফেক নিউজ বা ভুয়া খবর। দ্য নিউ ইয়র্ক টাইমস সেদিন বলেছিল যে 4 মাস আগের তুলনায় ইরান এখন আরো ভালো অবস্থানে রয়েছে। আমি বললাম, একটু দাঁড়াও, তাদের সামরিক বাহিনী শেষ হয়ে গেছে, তাদের মূল্যস্ফীতি 5% থেকে 300% হয়ে গেছে, তাদের নেতা চলে গেছে, তাদের দ্বিতীয় সারির নেতা চলে গেছে, তৃতীয় সারির কিছু নেতাও চলে গেছে, তাদের জেনারেলরা বেশিরভাগই চিহ্নিত হয়ে গেছে। কিন্তু তারা বলছে যে 4 মাস আগে আমরা আক্রমণ করার আগের তুলনায় আজ তারা আরো ভালো অবস্থানে রয়েছে। না, আমরা খুব শক্তিশালী ছিলাম। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে 4 মাস আগে ইরানে হামলা করার পূর্বে ইরান যতটা শক্তিশালী ছিল, হামলার 4 মাস পর ইরান আরো বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে। তাদের ক্ষমতা পুরোপুরি ভাবে এখন কট্টরপন্থীদের হাতে। দেশটির অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিভেদ থাকলেও দেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেই ইস্যুকে কেন্দ্র করে ঐক্য বেড়েছে। দেশের প্রশাসনিক দক্ষতা, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে সরকার টিকিয়ে রাখা, যুদ্ধ বাহিনীকে একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করার কৌশল নির্ধারণের যে সক্ষমতা, এই সকল কিছুই এই 4 মাসের ভেতর তারা অর্জন করে
নিজেদের যে প্রশাসনিক কাঠামো রয়েছে সেটা আরো শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র চাইলেই এখন ইরানের যে সরকার রয়েছে তাকে উৎখাত করতে পারবে না, কারণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নেতা রয়েছেন কি করে কাজ করবেন সকল কিছুই সেট আপ হয়ে গেছে। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একটি স্ট্র্যাটেজিক কৌশলের অংশ হিসেবে ইরানকে যে $6 বিলিয়ন অর্থ ছাড় দিয়েছিল বা যেগুলো ইরানের অর্থ ছাড় দেওয়ার কথা ছিল, যুক্তরাষ্ট্র এখন সিদ্ধান্ত নিয়েছে সেই অর্থ এখন সরাসরি তরলকৃত অর্থ হিসাবে ইরানের হাতে দেওয়া হবে না। ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃষি ফার্ম থেকে গম, ভুট্টা বা বিভিন্ন ধরনের যে কৃষিজ পণ্য রয়েছে সেগুলো ক্রয় করবে। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ক্রয়েরও সুযোগ রয়েছে। এই বিপুল পরিমাণে $6 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে হবে। আর যুক্তরাষ্ট্র বলতে পারেন অনেকটা অর্থের বিনিময়ে পণ্য, ইরানের অর্থের বিনিময়ে পণ্য এই স্ট্র্যাটেজি নিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো নিশ্চিত করা হয়নি যে যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশলে তারা সম্মতি দিয়েছে কিনা। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাদের সুপ্রিম লিডারের যে শেষ বিদায় রয়েছে সেই শেষ বিদায়ের অনুষ্ঠানের কারণে এখন তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করবে না। তাদের অবস্থান অনেকটাই অস্পষ্ট। তবে তারা নিশ্চিত করেছে শেষ বিদায়ের যে কার্যক্রম রয়েছে সেটা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং সমঝোতার ক্ষেত্রে তারা বড় ঘোষণা দেবে। অনেকে আশঙ্কা করছেন সেই ঘোষণার পরপরই হতে পারে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার যে সামরিক সংঘাত তার সূত্রপাত হতে পারে। দেখুন, যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং সিদ্ধান্তটি আসলে কি হতে পারে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউরোপ থেকে বিপুল পরিমাণে সেনা সদস্য সরিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী যে কোনো মুহূর্তে বড় ঘোষণা দিতে পারে, আর এমন সংবাদ নিশ্চিত করছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ন্যাটো জোটের অংশ হিসাবে ইউরোপে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেই ঘাঁটিতে বিপুল পরিমাণে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছে। তার সেনা সদস্যের সংখ্যা যুক্তরাষ্ট্র এখন কমিয়ে সেগুলো স্থানান্তর করতে চায়। যদিও যুক্তরাষ্ট্র বিষয়টি এখনো পরিষ্কার করেনি এই বিপুল পরিমাণের সেনা সদস্য তারা কোন রিজনে স্থানান্তর করবে, তবে সেটি সম্ভাব্য হতে পারে মধ্যপ্রাচ্য বা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাস্তবায়ন একটি বলতে পারেন বড় ধরনের প্রক্রিয়া, কারণ শুধু সেনা সদস্য এই জায়গায় স্থানান্তর নয়, সেনাদের ব্যবহারকৃত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের এপিসি, বিপুল পরিমাণের অন্যান্য যে ভারী যন্ত্রাংশ রয়েছে সেগুলো কিন্তু স্থানান্তর করতে হবে। এটি একটি বড় ধরনের এয়ার ট্রান্সপোর্ট প্রক্রিয়া, কারণ এই ধরনের যে ট্রান্সপোর্ট রয়েছে সেটা যদি জাহাজে করা হয় হরমুজ প্রণালী বা এর আশেপাশে পৌঁছানোর বিষয়টা অনেকটা ঝুঁকিপূর্ণ। সুতরাং এই পুরো কাজটি করতে হবে বড় ধরনের যে মিলিটারি কার্গো বিমান রয়েছে তা দিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম অলরেডি রিপোর্ট করছে যে ইউরোপ থেকে এই কার্গো বিমানগুলো কিছু কিছু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসা শুরু করছে। সুতরাং এই সকল কিছুই নির্ভর করছে ইরানের সঙ্গে যে আগামী 2-3 দিনের মধ্যে বৈঠকটি হবে যুক্তরাষ্ট্রের তার উপর। যদি সেই বৈঠকে ইরান শক্তিশালী ভাবে তার যে পরমাণু নীতি রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকে এবং কোনো ছাড় না দেয়, যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই বড় ধরনের সামরিক প্রতিক্রিয়ায় যেতে পারে। দেখার বিষয় আসলে কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।